জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, কিভাবে মিলবে সুবিধা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কেউ এসেছেন দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে। সরকার বদল হতেই অনুপ্রবেশকারীদের দেশে ফেরার হিড়িক। সম্মতি মিলছে না প্রার্থীদের, ১৫০ আসনে লুটের অভিযোগ করেও ৫০ কেন্দ্র নিয়ে মামলার প্রস্তুতি তৃণমূলের। বৃহস্পতিবার কুরবানির ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নামাজ নিষিদ্ধ। দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন, বার্তা শাহের। আবাসের ঘর পিছু কাটমানি ৫,০০০, ফিরে হচ্ছে প্রধানের স্বামীকে এলোপাথারি চর থাপ্পড় মহিলাদের। এসআইআর এর নাম বাদ গেলে কি বাতিল হবে নাগরিকত্ব, কি বলছে সুপ্রিম কোর্ট। বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট খেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা। তৃণমূলের অস্তিত্বই থাকবে না, বিজেপির দিকে পা বাড়িয়ে ৫০ বিধায়ক, ২০ সাংসদ, বিস্ফোরক দাবি সৌমিত্রের। মানুষের অভাব অভিযোগ জানতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন। এই নেতাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারতাম না, পদ ছেড়ে বিস্ফোরক টিএমসি কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুভেন্দুর বৈঠকে আহ্বান পেয়ে হাজির তৃণমূলের কাকুলি সহ ৭, অনেকেই গেলেন না, কেউ কেউ আবার পেলেন না ডাকি। ৮০ বিধায়ক থাকা সত্ত্বেও বিধানসভায় ঘরের দাবিতে অবস্থানে শুধু শোভনদেব, কুণাল। হোমরা চোমরা কেষ্টবিষ্টুরা কোথায়? পদ ছেড়েই বিস্ফোরক তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অবশেষে পুলিশের জালে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ, পুরী থেকে আটক করে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়, মিলল বিপুল কার্তুজ, গ্রেপ্তার ২। বেলেঘাটায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর, গুলি করে খুনের হুমকি, অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূলের পার্টি থেকে স্কুল ড্রেসের সঙ্গে উদ্ধার প্রচুর কন্ডোম, চাঞ্চল্য ঘাটালে। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা কাকলের, আরজিকর দুর্নীতি আইপ্যাকের নৈতিক অভিঘাত থেকেই সিদ্ধান্ত বলে দলকে চিঠি। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ। বন্দুক বিতর্কে সাসপেন্ড হয়েছিলেন কালীঘাটের প্রাক্তন ওসি গৌতম দাসকে পাঠানো হলো নবান্নে। শুভেন্দুর মন্তব্যের পরেই বহরমপুরে তোলপাড়, পুলিশের জালে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া সেই রাকিবুল শেখ। বাঘ থেকে এক লহমায় বিড়াল, দুর্দণ্ড প্রতাপ তোলাবাজ ২ তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। রাজ্যে লাগু হয়েছে সিএএ, আবেদনের জন্য ভিড় বাড়ছে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে, নিচ্ছেন ধর্মীয় সার্টিফিকেট। অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন ৩০ লক্ষ, নাম পুরুষদেরও। রাকিবুলের উদাহরণ দিয়ে বোঝালেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ। গোমাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়া পড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভপাতের অপারেশনের সময় মহিলার খাদ্যনালী কেটে দিলেন ডাক্তার। এসআইআর বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মালদহের সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনায় পুলিশের জালে বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা উদ্ধার, নগদ ২৭ লক্ষ টাকা, ৬৫০ রাউন্ড গুলি। নন্দীগ্রামের আইসি বদলে দেওয়া হলো, সরানো হলো ব্যারাকপুরের ইন্সপেক্টরকেও। রাজ্যে পুলিশের ফের বরাদবদল, কোন দায়িত্বে কে? ভোট পরবর্তী হিংসা মামলায় সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ ১০ জনকে গ্রেপ্তার করল সিবিআই। মুর্শিদাবাদের পর লালগোলায় খোলা হলো হোল্ডিং সেন্টার, রাখা হলো ৫ বাংলাদেশিকে। স্কুল, কলেজ এবং মন্দিরের ১ কিলোমিটারের মধ্যে থাকবে না কোনো মদের দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী পেনড্রাইভ বিজয়ের বাড়িতে তল্লাশিতে যাওয়া ইডি কর্তাদের ওপর হামলা বাদ সমর্থকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। স্বচ্ছতাই মূল লক্ষ্য, তাই অন্নপূর্ণা যোজনায় নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেক মহিলাকে। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদেরও ফর্ম পূরণ করতে হবে। বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী জানান, মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে জেলাশাসক, বিডিও, পুর কমিশনাররাও যুক্ত থাকবেন এই কাজে। যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন অন্নপূর্ণা যোজনার কাজে। শুভেন্দু জানান, আগামী ৯০ দিন ধরে অফলাইন ও অনলাইনে করা যাবে ফর্ম ফিল আপের কাজ। যারা আগামী ২ জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন তারা ৩ তারিখ থেকেই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবেন। যারা এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ টাকা পাবেন।
শুভেন্দু জানান, আগামী 90 দিন ধরে অফলাইন ও অনলাইন করা যাবে ফর্ম ফিল আপের কাজ। যারা আগামী 2 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন তারা 3 তারিখ থেকেই অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন। যারা এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা করে পাবেন। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, একদিনে সকলে ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাড়াহুড়ো করবেন না, সকলেই পাবেন। আমাদের সরকার অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চায়, আবার নানাবিধ স্কিমে যুক্ত করতে হয়, তাই ফর্মটিতে নানাবিধ তথ্য দিতে হবে। মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে 2,20 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত। বেআইনিভাবে 30 লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পান। বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের ঝাড়াই বাছাই করে হবে বলে জানান শুভেন্দু। শহরাঞ্চলে পুরসভা ওয়ার্ড ভিত্তিক বড় অফিসে ফর্ম ফিল আপের ব্যবস্থা থাকবে। গ্রামাঞ্চলে পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করা হবে। বিডিও অফিসে বিধায়কেরা ফর্ম পূরণ করাবেন। মুখ্যমন্ত্রী বলেন, অভারতীয় আয়কর দেন সরকারি বা সরকার পোষিত কোনো চাকরি করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সম্প্রতি কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে বাংলা। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে রেজিস্ট্রেশন পোর্টালের নাম নথিভুক্তকরণের কাজ শুরু করেছি। জুলাইতে সম্ভবত কার্ড দিতে পারবো। যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ স্থায়ীভাবে কেউ করতেন রাজমিস্ত্রির কাজ, কেউ চালাতেন রিক্সা। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতির জেরে বাংলাদেশ সীমান্তে বাড়ছে ভিড়। এসআইআরের আগে দেখা গিয়েছিল যে ছবি, উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ফের সেই ছবি দেখা যাচ্ছে। এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্যেই এদেশ ছেড়ে ওদেশে ফেরার তৎপরতা। তড়িঘড়ি দেশে ফিরলে বাঁচা যায়। একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে, অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া। সোমবারের পর মঙ্গলবারও উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এই ছবি। কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন। তারপর 1 বছর, কেউ 7 বছর, কেউ 1 যুগ ধরে থাকছেন এ রাজ্যে। যেমন খুলনার বাসিন্দা ওয়াবদুল, তিনি স্বীকার করে নিচ্ছেন পাসপোর্ট ছাড়াই এদেশে আসেন তিনি। তবে এখন বাধ্য হয়েই ফিরেছেন তিনি। চলে যাচ্ছি, এখন সরকার থাকতে দিচ্ছে না। তাই ওয়াবদুল বছর 2 আগে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। বাংলাদেশের নাগরিক সিরাজুল সাতক্ষীরায় দিয়ে নিচে পার হয়ে আসছিলেন। এদেশের ছিলেন 1 বছরের মতো, তবে এখন দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। খুলনা থেকে আসা আরেক অনুপ্রবেশকারী এখানেই রং মিস্ত্রি, জঙ্গল সাফাইয়ের কাজ করতেন। তিনি জানান, এখানে থাকতাম দুর্গানগরে, 1 বছর হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। সরকার বলছে দেশের মানুষ দেশে চলে যাও। খুলনার মোহাম্মদ রাজ্জাক প্রায় 8 বছর ধরে থাকতেন উত্তর 24 পরগনার শাসনে। তাকে বলতে শোনা যায়, এই 7-8 বছর আগে এমনি চলে এসেছিলাম, পাসপোর্ট ছিল না গো বাবা, বিএসএফ বাধা দেয়নি। প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন পার হলাম এদিক সেদিক করে ওই 14 পুরুষের বাস পদ্মা পাড়ে। এমন লোকজনও বেআইনিভাবে ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন, যেমন যশোরের মোশাররফ। তিনি জানান, 10 থেকে 15 বছর কাগজ করাতাম, রিক্সা চালাতাম, পুলিশ ধরতো। একজন বলল, পুলিশের অত্যাচার, কোনো তার ডকুমেন্ট নেই, তুই এখানে থাকতে পারবি না, একটা ডকুমেন্ট করিয়ে নে। তাই অনলাইনে করলাম। আমি কোনো দিন ভোট দিইনি, শুধু আধার কার্ডটা করেছি। অন্তত 150টি আসনে ভোট লুট করেছে বিজেপি। ফল প্রকাশের পর এমনই দাবি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাত্র 50টি কেন্দ্রে ভোট লুটের অভিযোগের তথ্য জোগাড় করে মামলার প্রস্তুতি শুরু করল তৃণমূল। জানা গিয়েছে, নেত্রীর পিছু টানছেন পরাজিত প্রার্থীরাই। তারাই চাইছেন না এ নিয়ে নতুন করে আবার মামলা টানাটানি শুরু হোক। পরাজয়ের গ্লানি তো বটেই, একই সঙ্গে হতাশাও চেপে বসেছে। বেশিরভাগের পরাজিত প্রার্থীর মধ্যে নেতৃত্বকে তারা ঠাড়ে ঠোড়ো বুঝিয়ে দিয়েছে। বিজেপি যেখানে সরকার গড়ে ফেলেছে সেখানে মামলায় নেমে যদি জয় আসে তাতেই বা লাভ কী? তৃণমূল তো আবার সরকারে চলে আসবে না। পরাজিত প্রার্থীদের পাল্টা বোঝানোর কাজ চালিয়ে যাচ্ছে নেতৃত্ব। নির্বাচনে পরাজিত দলের এক শীর্ষ নেতা দলনেত্রীর প্রস্তাব এবং উদ্যোগকে সমর্থন জানিয়েছে। তার বক্তব্য, পরাজয়ের গ্লানির ভার অনেক, তাতে এখন দলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দল ধরে রাখা নিয়েই প্রশ্ন উঠছে। এখন নতুন করে লড়াইয়ের মানসিকতার শক্তি জুটিয়ে আবার ময়দানে নামা শক্ত। তবু লড়াই ছাড়া আমাদের উপায়ও নেই। পরাজিতদের মধ্যে এমনও অনেক প্রার্থী আছেন যারা নেত্রীর প্রস্তাব মেনে নিয়েছেন।
এমন একজন প্রার্থী বলেন, নেত্রী বারবার ভোট লুটের অভিযোগ তুলেছেন। সেটা যে করার কথা নয়, এই মামলায় সেটাই প্রমাণের চেষ্টা হচ্ছে। এই আইনি লড়াইয়ে একটা আসনে যদি জেতা সম্ভব হয়, তাহলে সেটাই তো প্রমাণ করে দেবে দলনেত্রী বা প্রার্থীরা যে ভোট লুটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলেছিলেন সেটা মিথ্যা নয়। সেটাই দৃষ্টান্ত হয়ে থাকবে। ভগ্ন মানসিক পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটাই দলকে নতুন আলোর সঞ্চার করতে পারে বলে মনে করছেন পরাজিত দু একজন প্রার্থী। কবে মামলা ফাইল হতে পারে? আপাতত আদালতে গ্রীষ্মাবকাশ চলছে। জুন মাসের প্রথম সপ্তাহে কোর্ট খুলতে পারে, তারপরেই মামলা দায়ের করতে পারেন মমতা। ভোটের ফল বেরিয়েছে 4ই মে। নিয়ম অনুযায়ী ফলাফল বেরোনোর 1.5 মাসের মধ্যে মামলা দায়ের করতে হয়। এই রাজ্যে ফলাফলের তারিখের হিসাবে সেই সীমা 20 জুন। ফলাফল বেরোনোর 20 দিনের মাথায় ফেসবুক লাইভ করে মমতার অভিযোগ ছিল অন্তত 150 আসনে ভোট লুট করেছে বিজেপি। এই লুট না হলে তৃণমূল 220-র বেশি আসনে জিতত। এই আসনগুলির মধ্যে তার নিজের ভবানীপুর কেন্দ্রের কথাও উল্লেখ করেন তিনি। সব মিলিয়ে 100টির কাছাকাছি কেন্দ্রের ভোট লুটের তথ্য এই মাসের মধ্যেই জোগাড় করে নেওয়া সম্ভব বলে দাবি দলের একটি অংশের। তবে এখনও পর্যন্ত 60-এর কাছাকাছি কেন্দ্রের তথ্য হাতে পেলেও বাদ সাধছেন পরাজিত প্রার্থীরাই। তবুও তাদের মোটামুটি রাজি করিয়ে 20 জুনের মধ্যে প্রাথমিকভাবে অন্তত 10টি মামলা দায়ের করিয়ে নিতে চাইছে তৃণমূল। রাত পোহালেই ঈদুল আজহা। শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপনের জন্য উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করেছেন যোগী আদিত্যনাথের সরকার। যে কোনো ধরনের অশান্তি রুখতে প্রশাসন ও জেলা পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সম্বল থেকে চন্দেলি এবং অযোধ্যা থেকে মুজফ্ফরনগর পর্যন্ত সমস্ত জেলায় বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পুলিশ স্পর্শকাতর এলাকাগুলিতে টহল দিচ্ছে এবং সিসিটিভি, ড্রোন ক্যামেরা ও সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের মাধ্যমে সমাজবিরোধী কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে। যোগী সরকারের নির্দেশিকা অনুসারে প্রকাশ্যের স্থানে কুরবানি এবং রাস্তায় নামাজ পড়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত সম্বল জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কুলদীপ সিংয়ের মতে পুরো জেলাটিকে 5টি জোন এবং 18টি সেক্টরে ভাগ করা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি আরএফ, পিএসসি এবং একটি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নজরদারির জন্য 250টিরই বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। রাজধানী লখনৌতে পুলিশ সতর্ক রয়েছে। সকাল 10টায় ঈদগাহে নামাজ পাঠ করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ডিসিপি কাশী গৌরব বনসালের নেতৃত্বে পুলিশ ও আরএফ কর্মীরা বেনিয়া পার্ক, নাইসড়ক এবং মদনপুরা সহ বারাণসীর স্পর্শকাতর এলাকাগুলিতে টহল দিচ্ছে। নজরদারির সময় ড্রোন ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। ডিসিপি স্পষ্ট করে জানিয়েছেন, প্রকাশ্যে পশু বলির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। রাস্তায় নামাজ পড়া বন্ধ হবে না। তিনি আরও জানিয়েছেন, যদি লোকের সংখ্যা বেশি হয় তবে তা 2 ধাপে অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলার সঙ্গে কোনো আপোষ করা হবে না। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স ক্ষমতায় এসেই অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে এ রাজ্যের বিজেপি সরকার। আগামী দিনেও বেআইনি নির্মাণের ভবিষ্যৎ যে এটাই, তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, আন্তর্জাতিক সীমানার 15 কিলোমিটারের মধ্যে সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। এক কথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটারের মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করতে এবং বিগত বছরগুলিতে গড়ে ওঠা এই ধরনের সমস্ত স্থাপনা ভেঙে ফেলার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জেলা শাসকদের ওপর বর্ধিত দায়িত্ব অর্পণ করেছে। এর আওতায় সীমান্ত এলাকায় সকল ব্যাংকের লেনদেনের আইনি ও আর্থিক নিয়মকানুন মানা হচ্ছে কিনা নিশ্চিত করা, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যাচাই করা, তাদের অর্থের উৎস খতিয়ে দেখা, ভুয়ো অ্যাকাউন্ট ও নকল কোম্পানির সন্ধান করা, জাল আধার কার্ড শনাক্ত এবং আন্তঃসীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণ করা। মঙ্গলবার রাজস্থানের বিকানেরে নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করার সময় শাহ ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি মূল্যায়ন করেন। সেই বৈঠকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যের সিনিয়র আধিকারিকরা এবং 5টি সীমান্তবর্তী জেলা বিকানের, জয়সলমের, বারণের, শ্রী গঙ্গানগর, ফলোদির জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। বৈঠকের পর এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অপরাধ ও মাদক সমস্যার পেছনে উৎস, ধরন ও নেটওয়ার্ক নিয়ে গভীর সমীক্ষা চালাতে এবং স্থায়ী সমাধান করতে সীমান্তবর্তী জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সমস্যাগুলি পুনরায় মাথাচাড়া দিয়ে না ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি সীমান্ত জেলার জন্য একটি 360 ডিগ্রি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন।
আবাস যোজনার ঘরের বিনিময়ে নিয়েছিলেন কাটমানি, সেই অভিযোগে বুধবার রায়দিঘি বিধানসভার কৌতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামীকে ঘিরে ব্যাপক মারধর করলেন এলাকার মহিলারা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে আরও অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের আবাস যোজনার ঘর দেওয়া হয়নি, যাদের প্রয়োজন নেই তাদেরই ঘর পাইয়ে দিচ্ছিলেন তিনি। অভিযোগ, কৌতলা পঞ্চায়েতের প্রধান যমুনা হালদারের স্বামী বাপ্পা হালদার গ্রামের মানুষকে আবাস যোজনার ঘর পাইয়ে দিয়ে 5,000 টাকা করে কাটমানি নিয়েছিলেন। বুধবার বাপ্পা হালদার কৌতলা 166 নম্বর বুথের রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রামের মহিলারা তাকে ঘিরে ধরেন। কাটমানির টাকা ফেরতের দাবি করতে থাকেন তারা। তর্ক বিতর্ক চলাকালীন উত্তেজনা চরমে উঠলে মহিলারা বাপ্পার ওপর চড়াও হন। চলে এলোপাথারি চর থাপ্পড়। অবস্থা বেগতিক বুঝে পালাতে বাধ্য হন গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বাপ্পা। গ্রামবাসী দীপঙ্কর গায়েনের অভিযোগ, প্রধান যমুনা হালদার হলেও পঞ্চায়েত চালাতেন তার স্বামী বাপ্পাই। আবাস যোজনার ঘরের টাকা ঢুকতেই বাপ্পা তার কাছ থেকে 5,000 টাকা চান। সেই টাকা অনেক কষ্ট করে হলেও তিনি তাকে দিয়ে দেন। আর এক গ্রামবাসী মঞ্জুশ্রী দাস জানান, যারা এই প্রকল্পের প্রকৃত উপভোক্তা তাদের আবাস যোজনার ঘর দেওয়া হয়নি, বরং যাদের প্রয়োজন নেই তারা ঘর পেয়েছেন। অভিযোগ, প্রত্যেকের কাছ থেকেই 5,000 টাকা করে কাটমানি নিয়েছেন প্রধানের স্বামী বাপ্পা হালদার। এদিন গ্রামবাসীরা কাটমানি ফেরতের দাবিতে বাপ্পার ওপর চড়াও হয়ে তাকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত অভিযুক্ত বাপ্পা স্কুটি ফেলে রেখে কোনো রকমে এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপরই পরিস্থিতি শান্ত হয়। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। বুধবার মহাগুরুত্বপূর্ণ রায়ে একথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয়। নাগরিকত্ব যাচাই করাটা নির্বাচন কমিশনের একক অধিকার নয়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ জানালো, এসআইআর প্রক্রিয়ায় যে অনুসন্ধান নির্বাচন কমিশন করেছে সেটা নাগরিকত্ব নির্ধারণ করার জন্য করা হয়নি। ওই অনুসন্ধান বা ঝাড়াই বাছাই যাই বলো না হোক, সবটাই হয়েছে শুধুমাত্র ভোটাধিকার যাচাই করার জন্য। সুপ্রিম কোর্টের সাফ কথা, নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ওই ব্যক্তি তার ভারতের নাগরিক নন। এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের এখতিয়ার কতটা সেটা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে, নির্বাচন কমিশন চাইলে কারো নাগরিকত্ব নিয়ে অনুসন্ধান চালাতে পারে, তবে সেটা শুধু ভোটার তালিকায় তার উপস্থিতি নির্ধারণ করার জন্যই। এই অনুসন্ধানের ফল যাই হোক, নাগরিকত্বের ওপর সেটার কোনো প্রভাব নেই। এক কথায় এসআইআরে কারো নাম বাদ যাওয়া মানেই তিনি নাগরিকত্ব থেকে বঞ্চিত হলেন তেমন নয়। এই সুপ্রিম পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ, কারণ অনেক জায়গাতেই প্রচার করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ সেই ব্যক্তি এদেশের নাগরিকই নন। সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছে, এসআইআর উদ্দেশ্য বৈধ এবং সংবিধানসম্মত। ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের প্রাথমিক স্বীকৃতি, তবে প্রয়োজনে আইন মেনে তা যাচাই করায় কোনো অন্যায় নেই। সেই প্রক্রিয়ায় ন্যায্য স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার সময় নির্দিষ্ট নথি চাওয়া বেআইনি নয়। নির্বাচন কমিশনের এই ধরনের নথি নির্দিষ্ট করার ক্ষমতাও রয়েছে। বসিরহাটের পুলিশ বাদুড়িয়াতে কোটি কোটি টাকা ভর্তি 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। বুধবার দুপুরে পাট ক্ষেতের মাটির নিচে ট্রলি বাক্সে লক্ষ লক্ষ টাকা লুকানো ছিল, তা উদ্ধার করে। বাদুড়িয়ার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে বাগান থেকে মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে পুলিশ। সবকটার ভেতরেই 500 টাকার বান্ডিল ভর্তি ছিল। টাকা গোনার জন্য আনা হয়েছে একাধিক মেশিন, টাকা গোনার কাজ চলছে। এই ঘটনায় খোঁজখবর নেওয়া শুরু করেছে ইডি। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে পুলিশ গ্রেপ্তারের পর 6 দিনের পুলিশ হেফাজত পেয়েছে আদালতের নির্দেশে। এবার দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে তার পার্টি অফিসে পার্শ্ববর্তী একটি জমিতে মাটি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ। জানি এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এলাকায় কাউকে ওই পাট ক্ষেত এলাকায় প্রবেশ করতে দেয়নি পুলিশ। দীর্ঘক্ষণ ধরে গোটা পাট ক্ষেতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মাটির তলা থেকে লুকিয়ে রাখা টাকা। স্থানীয় মানুষের অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে যে বিপুল পরিমাণ টাকা হাঁকিয়ে নিয়েছিলেন চেয়ারম্যান, সেই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বাগান বাড়িতে এবং পাট ক্ষেতে মাটির তলায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তার করার পর উদ্ধার করা হয় 80 লক্ষ টাকা এবং বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হন।
একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ। মঙ্গলবার এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস থেকে এবং একটি বাগান বাড়ি থেকে 4,000 সরকারি ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল। এরপর তার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয় বাদুড়িয়া থানায়। মঙ্গলবার রাতে আবারও দীপঙ্কর ভট্টাচার্যের গোপন একটি ডেরা থেকে রঙের কৌটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 80 লক্ষ টাকা। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই থাকবে না। তৃণমূলের প্রায় 50 জন বিধায়ক এবং 20 জন সাংসদ বিজেপিতে যোগদানের জন্য এখনই পা বাড়িয়ে আছেন। রাজ্যে পালাবদলের পর দলবদল নিয়ে বিস্ফোরক এই দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা। তিনি জানান, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সবুজ সংকেত দিলেই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। সৌমিত্র খা জানান, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একবার অনুমতি দিলেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটি আর থাকবে না। সবাই আসতে প্রস্তুত। তৃণমূলের প্রায় 50 জন বিধায়ক দলীয় নেতৃত্বকে নিয়ে অসন্তুষ্ট রয়েছেন। তারা বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন। এছাড়াও দলের 20 জন সাংসদ বিজেপিতে যোগ দিতে চান। এদিন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন। তাকে পাপী বলে কটাক্ষ করেন তিনি। সৌমিত্র বলেন, পাপীদের জেলে যেতেই হবে। তার বাড়ির সামনে আজ বুলডোজার দাঁড়িয়ে আছে। 2021 সালে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙা হয়েছিল। পাপের শাস্তি দ্রুত হওয়া উচিত, ওদের নরকে যাওয়া উচিত। তবে সৌমিত্র খাঁর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এসব ভিত্তিহীন দাবি সৌমিত্র খাঁ এবং বিজেপির ভুল তথ্য ছড়াচ্ছেন। এরকম কিছুই ঘটবে না। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বেসুরো তৃণমূলের একাধিক নেতা নেত্রী আজই দলের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গতকাল কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে আয়োজিত প্রশাসনিক বৈঠকেও হাজির হয়েছিলেন তিনি। এছাড়াও হাজির ছিলেন বিরোধী দলের বিধায়করা। এছাড়াও উত্তরবঙ্গের উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রশাসনিক বৈঠকেও হাজির হয়েছিলেন তৃণমূলের 13 জন বিধায়ক। প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে রাজ্য সরকারকে সহযোগিতার বার্তা দিচ্ছেন তৃণমূল বিধায়করা। অন্যদিকে রাজ্য জুড়ে একের পর এক পুরসভায় গণ ইস্তফা দিচ্ছেন পুরপ্রধান কাউন্সিলররা। এছাড়া দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগে চাপে পড়েছে তৃণমূল। এই আবহে বিজেপি সাংসদদের দলবদল সম্পর্কিত এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের অভাব অভিযোগ জানতে ইতিমধ্যেই জনতার দরবার শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার সরাসরি ফোন করে সরকারকে আপনি জানতে পারবেন আপনার যে কোনো সমস্যার কথা। আর সেই কারণেই আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন কর্মসূচি। 26 মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ করা হয়ে যাবে। তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। তৃণমূল জামানায় মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেল্পলাইনের মাধ্যমে অভাব অভিযোগ জানাতে পারতেন সাধারণ মানুষ। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন। এই সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের সরকার আমাদের সরকার, আমাদের সরকার আপনাদের সরকার। আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে। তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। কিন্তু আগে যে ফোন নম্বর ছিল সেই নম্বরে ফোন করলেই কি হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুরনো যে নম্বর ছিল ওই নম্বরও বদল আসছে। যেদিন আমরা এই প্রকল্প লঞ্চ করব, এই সংক্রান্ত বিস্তারিত জানাবো, সেদিন আপনাদের নম্বরও জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শক দিয়েছিলেন। তিনি এই নাম ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে আমি সেই নামটা গ্রহণ করেছি। সরকার যে দলেই হোক না কেন, আসল হলো সাধারণ মানুষের ভালো থাকা। সরকারের কাজই হলো জনসাধারণকে ভালো রাখা, সেটাই সরকারের মূল কাজ। উল্লেখ্য, এবার থেকে সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে 5 টাকাতেই মিলবে মাছ ভাত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে প্রতিদিন দুপুরে 5 টাকার বিনিময়ে ডাল ভাত তরকারি এবং ডিম দেওয়া হতো। আর এবার বদলাচ্ছে মেনু। কথাই আছে না, মাছে ভাতে বাঙালি।